আর্টিস্ট হিসাবে রাজ্জাক ইজ আনপ্যারালাল এবং সিনিয়র আর্টিস্ট হিসাবে রাজ্জাকের কাছে আমাদের অনেক কিছু শেখার ছিল। আমিও তার কাছে অনেক ব্যাপারে ঋণী, যেটা আমাকে সে শিখিয়েছে। আপনি কিন্তু এখন সোহেল রানা, আপনি যেভাবে চলাফেরা করেন মাসুদ আরফিজ হিসাবে ওইভাবে চলাফেরা করেন না এখন। আলমগীর অল টাইমস ম্যারি গো রাউন্ড টাইপের একটা ছেলে, গুড আর্টিস্ট, গান গাইতো খুব ভালো। আর আর্টিস্ট হিসাবে তো তার তুলনাও চলে না, কারণ সে আমার চেয়েও বেশি ছবিতে অভিনয় করেছে। শাবানার সাথে বোধহয় কম্বাইন্ড 100 ছবি আছে ওর অভিনয় একসাথে। এটা তো বাংলাদেশের ইতিহাসে কেন, আমার মনে হয় যে পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি তো এটাও বলতে পারবো না। আসসালামু আলাইকুম। আর্টিস্ট হিসাবে তো রাজ্জাককে আমি সবসময় সম্মান করি। হি ইজ আওয়ার সিনিয়র আর্টিস্ট। এবং রাজ্জাকের সবচেয়ে বড় গুণ যেটা হচ্ছে যে কেউ কোনো জায়গায় একটু এদিক ওদিক বলে এই না তুই এইটা এইরকম না করে এইটা কর, মানে আর্টিস্ট হিসাবে রাজ্জাক ইজ আনপ্যারালাল এবং সিনিয়র আর্টিস্ট হিসাবে রাজ্জাকের কাছে আমাদের অনেক কিছু শেখার ছিল। আমিও তার কাছে অনেক ব্যাপারে ঋণী, যেটা আমাকে সে শিখিয়েছে, আমাকে শিখিয়েছে, আমাকে বলেছে যে আপনি কিন্তু এখন মাসুদ পারভেজ নন, আপনি কিন্তু এখন সোহেল রানা। আপনি যেভাবে চলাফেরা করেন মাসুদ পারভেজ হিসাবে ওইভাবে চলাফেরা করেন না এখন। আপনি এখন হিরো, আপনি ওইভাবে চলাফেরা করবেন, বাইরে একটু কম যাবেন, লোকজনের সাথে কম আলাদা করবেন। অ্যান্ড আমি তার প্রত্যেকটা কথাকে সত্য বলে বিশ্বাস করি এবং সত্য বলে মেনেছি আমি সারা জীবন। আমাকে কিন্তু এখনও খুব কম লোক দেখে, যারা দেখে তারা সেদিনও দেখেছে এক জায়গায় বলে যে আপনাকে 50 বছর আপনার বাসার সামনে দিয়ে যাওয়া আসা করেছি, এই স্যারের বাসা, কিন্তু আপনাকে আমরা দেখিনি। আমি সহজে দেখতাম না। এটাও রাজ্জাকের শিক্ষা। এবং রাজ্জাকই আমাকে বলেছে যে আপনি বাইরে যখন যাবেন, ঘরে দেখেন সেরকম খুশি থাকেন, বাইরে যখন যাবেন তখন একটু প্যান্ট শার্ট কাপড় চোপড়ের দিকে একটু খেয়াল করে যাবেন। তারপরেই আমি এই প্যান্ট শার্টের দিকে একটু সাদা প্যান্ট পরলে একটু অন্য রঙের কাপড় পরিয়ে, আগে তো গুলো ছিল না, সামনে যেটা পেতাম ওইটাই পরে চলে যেতাম। সো তার কাছে আমিও শিখেছি অনেক কিছু। আলমগীর অল টাইমস ম্যারি গো রাউন্ড টাইপের একটা ছেলে, গুড আর্টিস্ট। শেখানোর চেষ্টা তো কখনো করেনি, শুধু যন্ত্রণা করতো এবং যন্ত্রণাটা খুব মজা লাগতো। আই এনজয় ইট। গান গাইতো খুব ভালো, বলতো কথায় কথায় যে আমি গেলে পরে আজকে কিন্তু পরে গান শোনাতে পারবো না। আমি বললাম যে কী করবো, তোমার দেখলেই আমার গান শুনতে ইচ্ছে করে। ও গান খুব ভালো গায় এবং স্পেশালি 2-1 গান ও এত ভালো গায় যেটা কল্পনা করা যায় না। শচীন দেব বর্মনের একটা গান আছে, কে যা শ্রে ভাটি গান বাইয়া আমার ভাই ধন রে কইও নাই অন্যতে আয় ওরে। আমি ওরে দেখলে পরে গান গাই, আগেই বলে আমি গান গাইব না, কিন্তু আমি ওকে গান গাওয়াতে ওই একটু গাইব না করলে, একটু আদর করলে, একটু করলে, হি ইজ নাইস গাই, আদর করার মতো একটা ছেলে। আমি তাকে আমার ছোটো ভাইয়ের মতোই মনে করি, আমার একদম আপন ছোটো ভাইয়ের মতোই মনে করি এবং ও আমাকে যথেষ্ট ভাইয়ের মতোই মনে করে, সম্মানও করে। কিন্তু শ্রদ্ধা যতটুকু করার দরকার সেই জায়গাটা এসে কখনো অশ্রদ্ধা করেনি আমাকে আজ পর্যন্ত। এইটা হচ্ছে আর সবচেয়ে বড় গুণ। ভিতরে রুমের মধ্যে আসলো, অনেক কিছু করলো, সবাই সামনে বন্ধুবান্ধবের সামনে দুষ্টুমি করলো, যা কিছু করলো, কিন্তু যে জায়গায় মনে করলো যে পারস ভাই তো আমার বড় ভাইয়ের মতো, তাকে সম্মানটুক দেওয়া দরকার, সেটুক সে দেয়। সেই গুণটা তার আছে, কারণ সে অত্যন্ত শিক্ষিত ছেলে। কাজেই আর্টিস্ট হিসাবে তো তার তুলনাও চলে না, কারণ সে আমার চেয়েও বেশি ছবিতে অভিনয় করেছে। শাবানার সাথে বোধহয় কম্বাইন্ড 100 ছবি আছে ওর অভিনয় একসাথে। তো দে আর এ ভেরি ট্যালেন্টেড পেয়ার দুটো, এই যে শাবানা এবং আলমগীর। এটা তো বাংলাদেশের ইতিহাসে কেন, আমার মনে হয় যে পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি তো এটাও বলতে পারবো না। আমার হিসাবে তো তাও নাই যে একজন হিরো একজন হিরোইন এই বছরের পর বছর 100টা ছবি করে গেছে, এরকম তো আমার জানা মতে, আমার জানা নেই, আমার অজানা মতে থাকতে পারে। আলমগীর ইজ এ গাই টু লাভ। এবং একদিক দিয়ে আমি ওকে কিছুটা ঈর্ষাও করি, কারণ আমরা অনেক চিন্তায় যখন চিন্তিত থাকি, অনেক ভাবনায় যখন ভাবিত থাকি, আলমগীর কিন্তু জীবনে আমি তাকে কখনো চিন্তিত দেখিনি, কখনো ভাবনায় দেখিনি। ও সবসময়ই হ্যাপি অ্যান্ড
পিস এইটা তার সবসময় আছে। যত দুঃখের মধ্যে পড়ুক, কষ্টের মধ্যে পড়ুক, সেটা কাউকে জানতেও দেয়নি। ও হাসি মুখেই থাকে সবসময়, হাসতেই থাকে, এবং সে কোনো রকম টেনশনের মধ্যে কখনো থাকে না। যে কোনো রকম প্রবলেমে পড়ুক, হি উইনস ইট, এবং হাসি মুখেই সে, তখনও সে হাসি মুখে সবার সাথে মেলামেশা করে, যেটা আমরা পারি না। আমি অন্ততপক্ষে পারি না। আমার মেজাজ খারাপ থাকলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, ওর সেটা হয় না। তো এই দিক দিয়ে, এবং অজান্তে সে এই গত 10-15 বছর পর্যন্তই চলচ্চিত্র জগতে সে, আমি এটা বললে পরে হয়তো রাগও হতে পারে, তারপরে বলবো, গুণের কথা ভুলবো না কেন, ও যে কত টাকা দিয়েছে এটা অঙ্কে হিসাব করা মুশকিল হয়ে যাবে। এমন কোনো ঈদ নেই যে ঈদে আলমগীরের কাছ থেকে টাকা পায়নি চলচ্চিত্র জগতের মোটামুটি মধ্যম শ্রেণী পর্যন্ত প্রত্যেকে, এবং কম অ্যামাউন্টে না, এবং সে নিজের হাতে দেয় না, আর একজনের কাছে দেয়, তাকে দিয়ে এসে বলে যে তুমি বলবা না আমি দিছি। এটা তো ঢেকে রাখা যায় না। খারাপ কাজ যেমন বেশি প্রচারিত হয়, ভালো কাজও কিছু বেশি প্রচারিত না হলেও আস্তে আস্তে প্রচারিত হয়। এবং ওই একমাত্র ফিল্ম আর্টিস্ট বাংলাদেশে যে গুণটা আমার মধ্যে একেবারেই নেই, আমি এদিক দিয়ে জঘন্য, আমি এদিক দিয়ে নিকৃষ্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো রকম আর্টিস্টের, মানে যারা আমাদের সাথে কাজ করেছে 15 বছর, 20 বছর, 30 বছর কাজ করেছে একসাথে, চলচ্চিত্র জগৎ ছেড়ে দেওয়ার পরে তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। কিন্তু আলমগীরের কাছে প্রত্যেকের টেলিফোন নাম্বার আছে। শুধু টেলিফোন নাম্বার না, আলমগীর টেলিফোন করে জিজ্ঞেস করে সপ্তাহে 1 দিন বা 2 দিন, 15 দিনে 1 দিন বা 2 দিন, যে ভাই কেমন আছেন, ভালো আছেন। এই 10-12 দিন আগে আমার সাথে দেখালো, বলে যে অমুকে কেমন আছে, ভালো আছেন। আমার হঠাৎ মনে পড়ে গেল যে আমার তো বেশিরভাগ ছবিতে সে কাজ করেছে, তার টেলিফোন নাম্বার নাই আমার কাছে। তার সে কেমন আছে আর না, বলে যে এইরকম আছে, আমি ওকে এই ক্যাটাগরিভাবে হেল্প করে যাচ্ছি। এবং আমাদের অনেক সিনিয়রও আছেন যারা কষ্টে আছে ফাইন্যান্সিয়ালি, যদি আলমগীর জানে, তাদের অজান্তেই আলমগীর তাদেরকে টাকা দিয়ে হেল্প করে, এইটাও আমার জানা। আমি জানি না যে আলমগীর যদি কিছু মাইন্ড করে থাকো এই কথা শুনে, তোমার কথাটা প্রচার করে দিলাম। আসলে আমি প্রচারের অর্থে বলতে চাইনি, আমি বলেছি যেটা সেটা তোমার একটা সত্য গুণ, এবং এই সত্যটাকে আমি বলেছি এটা মানুষের জানা উচিত, যে তুমি আসলে অনেক অনেক কিছু করেছো চলচ্চিত্রের মানুষের জন্যে। তাদের প্রত্যেকের দোয়া তোমার প্রতি আছে, তারা সবাই তোমাকে দোয়া করে। তারা আমাকেও টেলিফোন করে মধ্যে মধ্যে, যারা, তারা তোমার কথা কিন্তু সবসময় জিজ্ঞেস করে, তুমি কেমন আছো, তুমি ভালো আছো কি না, তুমি খোঁজ খবর নাও তাদের কাছে। আমারই বরঞ্চ দোষারোপ করে যে আপনি তো ভাই আমাদের ভুলেই গেছেন, কোনো খোঁজ খবর নেন না, এইটা সেইটা। আমি তো বলি যে দোষ স্বীকার করে নিই, যেটা আমার দোষ। আমার যে কারণের জন্য গত 50 বছরে আমি 5টা হিরোইনের বাসাও চিনি না, 5জন হিরোর বাসা চিনি না। আমি একজন হিরোর বাসা চিনতাম, রাজ্জাকের বাসা চিনতাম এক সময়, শাবানা বাসা 2-3 জন তুলে নিয়ে গিয়েছিল ভাত খাওয়ার জন্য চিনতাম, ববিতাকে 2 দিন নামিয়ে দিয়ে গিয়েছিলাম, এইটা চিনতাম, আমার ড্রাইভার চিনত। এখন আমি কারো বাসায় চিনি না, কারো বাসায় যাই না। এটা আমি যে এই যে ভিতরে থাকাটা, এটা প্রত্যেকজন আমি ফিল করি, কিন্তু আমার প্রকাশটা একেবারেই নেই। তুমি শুধু তাদের জন্য ফিল করো না, তুমি তাদের জন্য প্রকাশ করো, এবং তোমার ক্ষমতার কষ্টের করে হলেও ক্ষমতার মধ্যে তো আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছে, এখন অনেক সামর্থ্য তোমার বাবার কাছ থেকেও তুমি অনেক পেয়েছো। তোমার বাবাও বহুত বড় লোক ছিল, তার থেকে তুমি তোমার বাবার নামকে নিচে দিয়ে নামোনি, সেটাকে আরও বড় অনেক কিছু করেছো, এবং সেটার থেকে তুমি মানুষকে যে সাহায্য সহযোগিতা করো, তার জন্য আমরা তোমাকে সবার তরফ থেকে আমি তোমার ভাই একজন আন্তরিক ধন্যবাদ জানাবো।